বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকাশ্যে আসতে চলেছেন। খুব সম্ভবত তিনি আগামী 23শে জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সুর চড়াতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ একজোট হয়ে আওয়ামী লীগের হয়ে ব্যাট করেছে। বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়ে চড়ে বসল ইউনূসের জামায়াতি সরকার। आज की तारीख में तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे। ফলে ঢাকার রাস্তায় ট্যাঙ্ক না নামিয়ে এবং ক্যান্টনমেন্টে কোনো গোলাগুলি ছাড়াই মাত্র কয়েকটি ফাইলে সই করার মাধ্যমে ক্যান্টনমেন্টে একটি সেনা অভ্যুত্থান ঘটে গেল। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। শেখ হাসিনার পতনের 17 মাস পর ভারতের মাটিতে প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন আওয়ামী লীগের দুই নেতা তথা হাসিনা আমলের দুই সাবেক মন্ত্রী। শনিবার দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ সহ হাসিনার দলের অন্যান্য নেতারা, যা বৃহত্তর এক কূটনৈতিক যুদ্ধের বার্তা দিচ্ছে। সংশ্লিষ্ট মহলের একটা অংশের বক্তব্য, আওয়ামী লীগ এবার এসপার ওসপার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এমনকি খুব শীঘ্রই দলের সর্বোচ্চ নেত্রী তথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রকাশ্যে আসতে চলেছেন। খুব সম্ভবত তিনি আগামী 23শে জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সুর চড়াতে পারেন। এই বিষয়ে জল্পনা তুঙ্গে। ভোটের আনুষ্ঠানিক প্রচার এখনো শুরু হয়নি, মাঠেও তেমন উত্তেজনা উত্তাপ নেই। তবে বাংলাদেশ ইতিমধ্যেই নতুন করে বিশৃঙ্খল হতে শুরু করেছে। এরই মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য খুন হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন রাজনৈতিক দলগুলির একাংশ। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে চলেছে, আর সেখানে কোনোভাবেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে নারাজ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন ফেরানোর কোনো সম্ভাবনা নেই। আর এই আবহে জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ একজোট হয়ে আওয়ামী লীগের হয়ে ব্যাট ধরেছে। সব মিলিয়ে বাংলাদেশের ভোটের ঘোট পাকতে শুরু করেছে। ঘটনা হলো, দিল্লিতে আওয়ামী লীগের পরপর কয়েকটি সাংবাদিক সম্মেলন হবার খবর সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশে নিষিদ্ধ থাকা দলের নেতারা দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে আগামী 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হওয়ার কথা। দিল্লি প্রেস ক্লাবের মতো জায়গায় একের পর এক কর্মসূচিতে আওয়ামী লীগের নেতৃত্ব অংশগ্রহণ করছেন এবং তাদের বক্তব্য দুনিয়ার সামনে তুলে ধরছেন, যা মোহাম্মদ ইউনূস সরকারের জন্য খুব একটা সুখকর হচ্ছে না। এমনকি নির্বাচনের ঠিক প্রাক্কালে তাদের এই প্রকাশ্যে আসাও ইউনূস সরকারের জন্য যথেষ্টই অস্বস্তিকর। এবার যদি শেখ হাসিনা প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করেন, তাহলে ইউনূস সরকারের হাওয়া টাইট হয়ে যাবে। শনিবার দিল্লি প্রেস ক্লাবে বাংলাদেশের যেখানে সাবেক বিদেশমন্ত্রী হাসান মাহমুদ তাৎপর্যপূর্ণভাবে বলেন, বাংলাদেশ আমাদের দেশ, হাসিনা এবং আমরা অন্যান্যরা যারা দেশের বাইরে আছি তারা ফিরে আসতে চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে হবে। বর্তমান সরকার প্রতিশোধ পরায়ণ, তারা আমাদের সঙ্গে কেবল শত্রুতাই চালিয়ে যাচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তিনি আরো বলেন, প্রত্যেকবারই আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি, জনগণকে আমরা বিশ্বাস করি, কিন্তু ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে পারবে না। ওয়াকিবহাল মহলের মতে এটা সম্ভব হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে। তারেকের দেশে ফেরা থেকেই বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছিল। তাতে যেমন ভারতের একটা ভূমিকা রয়েছে, তেমনি যুক্তরাষ্ট্র তাতে সায় দিয়েছে। ফলে আওয়ামী লীগ এখন প্রকাশ্যেই ইউনূসের বিরুদ্ধে মুখ খুলছেন। বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়ে চড়ে বসল ইউনূসের জামায়াতি সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই দেশের সেনার মধ্যে ভালো সম্পর্ক থাকলে সেই দুই দেশের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়াটা অসম্ভব। তাই বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে স্বাভাবিক চোখে দেখেছিলেন ভারতের সেনাপ্রধান। आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। তিনি বিশ্বাস করেছিলেন যে সামরিক সক্ষমতা বৃদ্ধি ভারতের সঙ্গে যুদ্ধের জন্য নয়,
এই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে বাংলাদেশ বুঝিয়ে দিল তারা ভারতের সঙ্গে যুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছে। তাই ক্যান্টনমেন্টের বড় রকমের রদবদল ঘটানো হলো। এটিকে সেনা অভ্যুত্থানও বলা চলে, তবে এই সেনা অভ্যুত্থান সেনার দ্বারা সংগঠিত নয়, এটি সরকারের দ্বারা সেনা অভ্যুত্থান। এর ফলে আস্তে আস্তে ভারতের সঙ্গে আর্মি ডিপ্লোসি বন্ধ হয়ে যাবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরও একা হয়ে যাবেন, আর সেনাপ্রধানের সেই সক্ষমতা নেই যে তিনি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিজে একটি সেনা অভ্যুত্থান ঘটাতে পারবেন। ফলে ঢাকার রাস্তায় ট্যাঙ্ক না নামিয়ে এবং ক্যান্টনমেন্টে কোনো গোলাগুলি ছাড়াই মাত্র কয়েকটি ফাইলে সই করার মাধ্যমে ক্যান্টনমেন্টে একটি সেনা অভ্যুত্থান ঘটে গেল, যেখানে পাকিস্তানপন্থী, বলা ভালো পাকিস্তান প্রেমী সেনাদের উত্থান হলো। এটিকে ভারতের সেনাপ্রধানের সঙ্গে ওয়াকারের যোগাযোগ রাখার শাস্তি হিসাবেও দেখা যেতে পারে। অথবা সেনাপ্রধান বলেছিলেন যে আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, এতে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না। ফলে সেনাপ্রধানের ডানা ছাটার মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হলো ভোটের ফল সেটাই হবে যেটা সরকার চাইবে। এছাড়া জামায়াতের আমির তাহির সাহেব বলেছেন যে ভোটের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীকে কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না, আর প্রধান উপদেষ্টা তাতে সম্মতিও দিয়েছেন। ফলে বোঝা যাচ্ছে সেনাপ্রধান যে দিন সেনাবাহিনীকে ভোটে নিরপেক্ষ থাকার নির্দেশ দিচ্ছেন, ঠিক সেই দিনই তার ঘনিষ্ঠ সেনাকর্তাদের বিদায়ের ফাইলে সই হচ্ছে। ক্যান্টনমেন্টের এই রদবদল মনে করিয়ে দিচ্ছে 1975 সালে 15ই আগস্টকে। সেই সময় মুক্তিযুদ্ধের পক্ষে থাকা সকল সেনাকর্তাদের সরিয়ে সেনাকে জামায়াতিকরণ করা হয়েছিল। ঠিক সেইভাবেই হাসিনা ঘনিষ্ঠ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল সেনা অফিসারদের সরিয়ে পাকিস্তানের আইএসআই ঘনিষ্ঠ ফয়জুর রহমানদের বড় বড় পদে বসিয়ে দেওয়া হলো। একদিকে সেনাপ্রধানের মুখে নিরপেক্ষতার কথা বলা হচ্ছে, কিন্তু মাঠের দখল নিচ্ছে পাকিস্তানপন্থী সেনাকর্তারা। এর ফলে অনেকগুলি দিক খুলে যাচ্ছে এই তদারকি সরকারের ক্ষমতায় আরও বেশি দিন থাকার জন্য। প্রথমত, যদি ভোটের রেজাল্ট সরকারের মনোমতো না হয় তাহলে সেনা দিয়ে ভোটের ফল বদলে দেওয়া হবে। এছাড়াও ভোটের মাধ্যমে যে সরকারটি আসবে সেই সরকারের নিয়ন্ত্রণ থাকবে এই সেনা কর্মকর্তাদের হাতেই। সেই সঙ্গে সেনাপ্রধান ওয়াকার পাকিস্তানের সঙ্গে যেসব সামরিক চুক্তিগুলি বাতিল করেছিলেন সেগুলি আবার নতুন করে করা হবে। এতে লাভবান হবে পাকিস্তান এবং জামায়াত। পাকিস্তানের ভাঙাচোরা সামরিক অস্ত্রগুলি বাংলাদেশ কিনে নেবে। ফলে সেনাবাহিনীতে এই রদবদল শুধু সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় নয়, বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে ভীষণভাবে যুক্ত একটি ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।